ওকে, তো আমাদের ফিফথ চ্যাপ্টার শুরু হচ্ছে। তো নাম্বার ফিফথের এই যে টপিকটা রয়েছে, এই টপিকটার মধ্যে বেসিক্যালি ফার্স্ট যে পার্টটা আমাদের নিতে হবে সেটা হচ্ছে বায়োজিও কেমিক্যাল সাইকেল। বায়োজিও কেমিক্যাল সাইকেল এর পুরোপুরি বাংলাতে যে টার্মটা এখানে ব্যবহার করা হয় সেটা হচ্ছে জৈব ভূ রাসায়নিক চক্র। এখন দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে। তো উদ্ভিদ যখন সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে তখন প্রকৃতি থেকে সে অবভিয়াসলি কার্বন ডাইঅক্সাইড টেনে নেয়, বা মূলরোম দিয়ে যখন সে জল শোষণ করে তখন সে জলের সঙ্গে বিভিন্ন খনিজ লবণ শোষণ করে। এই সমস্ত পদার্থগুলো প্রথমে উদ্ভিদের দেহের মধ্যে যায়, পরে উদ্ভিদকে যখন খাদ্য হিসেবে প্রাণীরা খায় তখন সেটা প্রাণীদের দেহের মধ্যে যায়। এখন প্রকৃতি থেকে এইভাবে বিভিন্ন মৌলিক পদার্থগুলো যদি ক্রমান্বয়ে জীবদেহের মধ্যেই শুধু ঢুকতো, আর জীবদেহ থেকে পুনরায় পরিবেশে ফেরত আসার যদি কোনো ব্যবস্থা না থাকতো, তাহলে যেটা হতো সেটা হচ্ছে একটা সময়ের পরে পরিবেশের মধ্যে ওই সমস্ত পদার্থগুলোর একটা ডেফিসিয়েন্সি তৈরি হতো, একটা অভাব তৈরি হতো। কেন না, উদ্ভিদ এবং প্রাণী উভয়েই পরিবেশ থেকে ওই পদার্থটা নিজের দেহের মধ্যে সংগ্রহ করছে, বাট দেয়ার ইজ নো ওয়ে ব্যাক। জীবদেহ থেকে আর পরিবেশে কোনো পদার্থ ফেরত আসছে না। যদি এরকমটা হতো তাহলে একটা সময়ের পরে কিন্তু পরিবেশে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এই সমস্ত যে পদার্থগুলো, যেগুলো মেনলি আমাদের প্রধান অর্গ্যানিক কনস্টিটিউয়েন্ট বা জৈব যৌগ হিসেবে যেটা আমাদের দেহের মধ্যে কাজ করে, সেই জিনিসগুলোর একটা অভাব তৈরি হতো। কিন্তু বাস্তবে কিন্তু এই অভাবটা কোনো দিনই হয় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে পরিবেশ থেকে এই সমস্ত উপাদানগুলো যেমন জীবদেহের মধ্যে ঢোকে, তেমনি জীবদেহ থেকে পুনরায় ওই সমস্ত উপাদানগুলো বিয়োজন প্রক্রিয়ার মাধ্যমে আবার পুনরায় পরিবেশে ফেরত আসে। এই বিয়োজক কথাটা তোমাদের ক্লাস 9-এ ছিল। সেটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী এরা যখন মারা যায় তখন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অ্যাক্টিনোমাইসিটিস গ্রুপের অন্তর্ভুক্ত প্রাণীরা এই জীবদেহগুলোর ওপর ক্রিয়া করে এবং জীবদেহগুলোর মধ্যে যে জৈব পদার্থগুলো রয়েছে তাকে বিশ্লিষ্ট করে, এবং তার যে কনস্টিটিউয়েন্ট উপাদানগুলো, অর্থাৎ যে সমস্ত উপাদান দিয়ে ওই জৈব যৌগগুলো গঠিত, সেই উপাদানগুলোকে পুনরায় পরিবেশের মধ্যে ফেরত দিয়ে দেয়। যারা এই কাজটা করে তাদেরকে বলে বিয়োজক, এবং যে প্রক্রিয়ায় তারা এই কাজটা করছে তাকে বলে বিয়োজন। তাহলে দেখা গেল পরিবেশ থেকে যেমন বিভিন্ন মৌলিক পদার্থগুলো জীবদেহের মধ্যে ঢোকে, তেমনি জীবদেহ থেকেও ওই পদার্থগুলো পুনরায় আবার পরিবেশের মধ্যে ফেরত আসে। অর্থাৎ সবসময় একটা চক্রাকার পদ্ধতিতে বিভিন্ন রাসায়নিক পদার্থের বা বিভিন্ন মৌলিক পদার্থের ক্রমাগত পরিবেশ থেকে জীবদেহ এবং জীবদেহ থেকে পুনরায় পরিবেশে তার আগমন এবং নির্গমন ঘটে, এবং যে চক্রের মাধ্যমে এটা ঘটে তাকেই বলে বায়োজিওকেমিক্যাল সাইকেল বা জৈব ভূ রাসায়নিক চক্র। জৈব ভূ রাসায়নিক চক্র সেটা কার্বনের ক্ষেত্রে হতে পারে, তখন আমরা তাকে বলবো কার্বন সাইকেল। সালফারের ক্ষেত্রে হতে পারে, তখন সেটাকে আমরা বলবো সালফার সাইকেল। অক্সিজেনের ক্ষেত্রে হতে পারে, তখন সেটাকে আমরা বলবো অক্সিজেন সাইকেল। আমরা এখানে মেনলি এখন যেটা নেব সেটা হচ্ছে ফর নাইট্রোজেন, এবং এটাকে বলা হয়ে থাকে নাইট্রোজেন সাইকেল বা নাইট্রোজেন চক্র। এখন নাইট্রোজেন চক্র পড়তে গেলে এই যে আমার সামনে যে চার্টটা করা আছে, এই চার্টটা একটু খুব ভালো করে দেখতে হবে। নাইট্রোজেনের একটা বৈশিষ্ট্য আছে, বিকজ নাইট্রোজেনের বেশিরভাগ নাইট্রোজেন সেটা থাকে বায়ুতে। নাও বায়ুর নাইট্রোজেন কিন্তু সরাসরি উদ্ভিদ বা প্রাণী নিতে পারে না। উদ্ভিদ বা প্রাণী নেয়, উদ্ভিদ যে নাইট্রোজেনকে সংগ্রহ করে সেটা হচ্ছে মৃত্তিকা মধ্যস্থ নাইট্রোজেন। তাহলে বায়ুর নাইট্রোজেনকে সামহাও আগে মাটির নাইট্রোজেন হিসেবে আবদ্ধ হতে হবে। খুব ভালো করে বুঝবে কি বলছি। উদ্ভিদ এবং প্রাণীর তো প্রশ্নটা পরে আসছে। মেনলি উদ্ভিদ যে নাইট্রোজেন নেয় সেই নাইট্রোজেনটা কিন্তু ও বায়ু থেকে সরাসরি নিতে পারে না। উদ্ভিদ নাইট্রোজেন নেয় হচ্ছে মাটি থেকে, এবং সেটা নেয় নাইট্রেট ঘটিত লবণ থেকে। এখন মাটিতে কিন্তু প্রথমে কোনো নাইট্রোজেন থাকে না, মেন নাইট্রোজেনটা থাকে হচ্ছে বায়ুর নাইট্রোজেন হিসেবে। তাহলে বায়ুর নাইট্রোজেনটাকে প্রথমে মাটিতে নামতে হয়, বা মাটির মধ্যে ফিক্সেশন হতে হয়, মাটিতে আবদ্ধকরণ হতে হয়। এই ঘটনাটাকে বলে নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন আবদ্ধকরণ। এইটা হচ্ছে নাইট্রোজেন সাইকেলের ফার্স্ট ইম্পর্টেন্ট পার্ট, যেখানে বায়ুর নাইট্রোজেনকে মাটির নাইট্রোজেনের মধ্যে আবদ্ধ করা হচ্ছে। এই নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন আবদ্ধকরণ এর 3টে পদ্ধতি আছে। এই ওপরে দেখো লেখাই আছে 3 ওয়ে, 3টে পদ্ধতিতে এটা হতে পারে। ফার্স্ট ওয়ান ইজ অ্যাসিড রেন, অ্যাসিড বৃষ্টি। এটা আমরা সবাই জানি যে যখন
বৃষ্টি হয় এবং পরিবেশে বায়ুতে যদি সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, সেটা NO2 হতে পারে, এরা যখন বায়ুর জলে বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে তখন এই সালফার ডাই অক্সাইড এবং NO2 বা নাইট্রোজেন ডাই অক্সাইড এরা বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড আর HNO3 বা নাইট্রিক অ্যাসিড এগুলো তৈরি করে। এবং এই সমস্ত অ্যাসিডগুলো বৃষ্টির জলের সঙ্গে যখন মাটিতে এসে পড়ে তখন মাটিতে কিছু পরিমাণ নাইট্রোজেন এসে বায়ুর নাইট্রোজেন মাটিতে এসে পড়ে, এটাকে বলা হয়ে থাকে অ্যাসিড রেন। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হ্যাভার্স পদ্ধতি। এটা হচ্ছে নাইট্রোজেনের যে শিল্প পদ্ধতিগুলো আছে তার মধ্যে একটা অন্যতম। এটা তোমাদের ফিজিক্যাল সায়েন্সে আছে যে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন একটা স্পেসিফিক অনুপাতে 2:3 অনুপাতে যদি বিক্রিয়া করা হয় এবং সেখানে যদি প্লাটিনাম অনুঘটক উপস্থিত থাকে একটা নির্দিষ্ট চাপে এবং তাপমাত্রায়, তখন সেখানে বিভিন্ন অ্যামোনিয়া তৈরি করে। এবং যত নাইট্রোজেন ঘটিত সার, ইউরিয়া সার, অ্যামোনিয়া সার, যে সমস্ত সার আমরা জমিতে ব্যবহার করে থাকি, সেই পদ্ধতির মাধ্যমেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন মাটিতে আবদ্ধ করা হয়। তো এই অ্যাসিড রেন অ্যান্ড হেভার্স প্রসেস বা এই ধরনের শিল্প পদ্ধতি যার মাধ্যমে আমরা বায়ুতে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়াতে পারি। থার্ড যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জৈব সংবন্ধন। এই পার্টটা আমরা আলাদা করে পরে নেব। জৈব সংবন্ধন হচ্ছে বিভিন্ন ধরনের জীব যারা বিভিন্ন বায়োলজিক্যাল প্রসেস বা বিভিন্ন জৈব পদ্ধতিতে তারা বায়ুর নাইট্রোজেনকে মাটির নাইট্রোজেন হিসেবে আবদ্ধ করে। এখানে আমরা বিভিন্ন ধরনের জীব পাবো। আমরা কতগুলো ব্যাকটেরিয়া পাবো, সেই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে আবার স্বাধীনজীবী ব্যাকটেরিয়া আমরা পাবো, মিথজীবী ব্যাকটেরিয়া, আমরা কতগুলো ব্লু গ্রিন অ্যালগি বা নীলাভ সবুজ শৈবাল পাবো। সেই নীলাভ সবুজ শৈবালের মধ্যেও আবার স্বাধীনজীবী এবং মিথজীবী 2 ধরনেরই আছে। তো এই পার্টটা আমরা আলাদাভাবে পরে নেব যে জৈব সংবন্ধন বা নাইট্রোজেন কোন কোন জৈব পদ্ধতিতে বায়ুর নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হয়। তো আপাতত আমরা এইখানে এইটুকু ছাড়ছি যে নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন আবদ্ধকরণ হচ্ছে এমন একটা পদ্ধতি যাতে বায়ুর নাইট্রোজেন মাটির নাইট্রোজেনে আবদ্ধ হয়। এবং সেখানে 3টে মেনলি পদ্ধতি আছে। একটা অ্যাসিড রেন, আর একটা হচ্ছে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রসেস যেমন হেবার পদ্ধতি, এবং আমরা যখন জমিতে রাসায়নিক সার দিই এটাও একটা সেই পদ্ধতির অন্তর্গত পার্ট যেখানে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে। আর নেক্সট হচ্ছে জৈব সংবন্ধন, যেটা বিভিন্ন ধরনের অণুজীব দ্বারা মূলত হয়ে থাকে। এরপরে নাইট্রোজেন সাইকেলের সেকেন্ড পার্টে যাব, যেখানে মাটির আবদ্ধ যে নাইট্রোজেন সেটা প্রথমে উদ্ভিদের দেহে প্রবেশ করে এবং উদ্ভিদ মূলত মাটির নাইট্রেট ঘটিত লবণটাকে শোষণ করে, ফলে উদ্ভিদের দেহের মধ্যে প্রবেশ করে। আমরা প্রাণীরা সরাসরি এই নাইট্রেটকে নিতে পারি না। আমরা যখন উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করি তখন আমাদের দেহের মধ্যে এই নাইট্রোজেন আসে। নেক্সট পার্ট হচ্ছে যে উদ্ভিদ এবং প্রাণী যখন মারা গেল বা উদ্ভিদ এবং প্রাণীর যে রেচন পদার্থ বেরোলো, অবভিয়াসলি যে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ বেরোলো, সেখান থেকে পরবর্তীকালে অ্যামোনিয়া তৈরি হয়। এবং যে পদ্ধতিতে উদ্ভিদ এবং প্রাণীর রেচিত বস্তু বা এদের মৃতদেহের ওপর মৃতদেহর মধ্যস্থ নাইট্রোজেন ঘটিত জৈব যৌগগুলো ভেঙে অ্যামোনিয়া উৎপন্ন হয়, সেই পদ্ধতিটাকে বলে অ্যামোনিফিকেশন। এবং যে সমস্ত ব্যাকটেরিয়া এই কাজটা করে তাকে বলে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। এই রকম ব্যাকটেরিয়ার এক্সাম্পল বইয়েও আছে, আমি এখানে একটা এক্সাম্পল লিখে দিয়েছি, ব্যাসিলাস মাইকয়েডিস। ব্যাসিলাস মাইকয়েডিস ইজ অ্যান অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, যেটা মেনলি নাইট্রোজেনাস কম্পাউন্ড যেমন উদ্ভিদ বা প্রাণীর ডেড বডি বা উদ্ভিদ বা প্রাণীর যে সমস্ত এক্সক্রিয়েটা বা রেচন পদার্থ তার ওপর কাজ করে সেখান থেকে অ্যামোনিয়া উৎপাদন করে। অ্যান্ড দিস প্রসেস ইজ কল্ড অ্যামোনিফিকেশন। নেক্সট আমরা এর পরের পার্টে যাব, যেখানে অ্যামোনিয়া পরবর্তীকালে প্রথমে NO2- দ্যাট ইজ নাইট্রাইট এবং পরবর্তীকালে তারপরে সেটা নাইট্রেটে রূপান্তরিত হয়। তো যে পদ্ধতিতে অ্যামোনিয়া প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেটে রূপান্তরিত হয় তাকে বলে হচ্ছে নাইট্রিফিকেশন। এবং যে ব্যাকটেরিয়াগুলো এই কাজটা করে তাকে বলে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এখানে একটা জিনিস দেখো, প্রসেসটার নাম অনুযায়ী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে। এখানে যেমন অ্যামোনিফিকেশন হচ্ছে, তাহলে অ্যামোনিফিকেশনের সঙ্গে রিলেটেড হচ্ছে এখানে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। এখানে যদি নাইট্রিফিকেশন হয় তাহলে ফিকেশনের সঙ্গে রিলেটেড হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। সো প্রসেসটা কি সেটা আগে খেয়াল রাখতে হবে, ওয়েদার দ্য প্রসেস ইজ অ্যামোনিফিকেশন অর ওয়েদার ইট ইজ নাইট্রিফিকেশন। যদি অ্যামোনিফিকেশন হয় তখন ব্যাকটেরিয়াটা হবে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, যদি নাইট্রিফিকেশন হয় তো ইট উইল বি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া।
নাইট্রিফিকেশনের দুটো স্টেপ, একটা ফার্স্ট অ্যামোনিয়া টু নাইট্রাইট অ্যান্ড দেন নাইট্রাইট টু নাইট্রেট অ্যান্ড দেন দ্য ফাইনাল। এই যে নাইট্রেট যেটা মাটির মধ্যে থাকলো, এটা কিন্তু বেশিরভাগটাই আবার বায়ুর নাইট্রোজেনে কনভার্ট হয়ে যাবে। বায়ুর নাইট্রোজেনে কনভার্ট হতে গেলে মাটির নাইট্রোজেনকে আবার বায়ুর নাইট্রোজেনে ফেরত দিয়ে দিতে হবে, এবং যে প্রসেসে এটা হবে অর্থাৎ মাটির নাইট্রেট থেকে বায়ুর নাইট্রোজেনে কনভার্ট হয়ে যাওয়া তাকে বলে ডিনাইট্রিফিকেশন। আর ডিনাইট্রিফিকেশন যে ব্যাকটেরিয়াগুলো করে তাকে বলে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ওই যে বারবারই বলছি, প্রসেস যেটা হয় তার সঙ্গে ব্যাকটেরিয়ার নামগুলোও সেই অনুযায়ী চেঞ্জেস হয়। আগে ছিল অ্যামোনিফিকেশন, তখন ব্যাকটেরিয়ার নাম ছিল অ্যামোনিফাইং, তারপরে নাইট্রিফিকেশন, ব্যাকটেরিয়ার নাম হয়েছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এখন আসছে ডিনাইট্রিফিকেশন। সো এটাকে বলে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। যেরকম একটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার এক্সাম্পল আমি এখানে লিখে দিয়েছি, দিস ইজ সিউডোমোনাস। এই এক্সাম্পলগুলো তোমরা বইয়েই পাবে। সো ফাইনালি দেখো, যদি আমরা খুব মাইনিউটলি দেখি, পুরো নাইট্রোজেন সাইকেলের বেসিক্যালি 1, 2, 3, 4 চারটে স্টেপ আছে, যেখানে বায়ুর নাইট্রোজেন ফার্স্ট মাটির নাইট্রোজেনের মধ্যে আবদ্ধ হলো, দিস ইজ নাইট্রোজেন ফিক্সেশন। তারপর মাটির নাইট্রোজেন উদ্ভিদের দেহের মধ্যে বা প্রাণীর দেহের মধ্যে প্রবেশ করলো, সেই নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ বা তাদের রেচন পদার্থ বিশ্লিষ্ট হয়ে অ্যামোনিয়া উৎপাদিত হলো, যেটাকে বলে অ্যামোনিফিকেশন। নেক্সট ওই অ্যামোনিয়া, এটা অবভিয়াসলি বুঝতেই পারছো মাটির মধ্যে রয়েছে, সেটা প্রথমে ভাঙবে, ভেঙে NO2 নাইট্রাইট, পরে নাইট্রেটে পরিণত হবে। সো এই প্রসেসটাকে বলে নাইট্রিফিকেশন। সো এই দুটো ধাপে এই পুরো নাইট্রিফিকেশনটা হচ্ছে, ফার্স্ট অ্যামোনিয়া টু নাইট্রাইট, নেক্সট নাইট্রাইট টু নাইট্রেট, এবং এই প্রসেসটা হচ্ছে নাইট্রিফিকেশন। দেন ফাইনালি এই নাইট্রেট কিন্তু মাটির মধ্যে যদি থেকে যেত, তাহলে কিন্তু দেখো সেই বায়ুর নাইট্রোজেন তার পরিমাণটা কিন্তু কমে যেত, তা কিন্তু হবে না। ওই জন্য মাটির নাইট্রেট থেকে একটা সিগনিফিকেন্ট পোর্শন, একটা বড় অংশ, সেটা কিন্তু বায়ুর নাইট্রোজেনে এগেন কনভার্ট হয়ে যাবে, এবং বায়ুতে তার নাইট্রোজেনের স্বাভাবিক ব্যালেন্সটা রেস্টোর হবে, বায়ুর নাইট্রোজেনের তার স্বাভাবিক পরিমাণটা আবার ফেরত আসবে। এই পদ্ধতিটাকে বলে ডিনাইট্রিফিকেশন, যেটা মেনলি সিউডোমোনাস দ্বারা হয়ে থাকে। সুতরাং ওভারঅল এখান থেকে তোমাদের পুরো নাইট্রোজেন চক্রটা আসার চান্সেস কিন্তু কম। এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসে, যেমন অ্যামোনিফিকেশন কাকে বলে, নাইট্রিফিকেশন বলতে কি বোঝো, ডিনাইট্রিফিকেশন কি, বা এরকম অবজেক্টিভ প্রশ্ন এলো, বলছে নিম্নলিখিত ব্যাকটেরিয়াগুলোর মধ্যে কোনটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, বলে দেখবে 4টে ব্যাকটেরিয়ার নাম দেওয়া থাকবে, তার মধ্যে একটা হয়তো অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, বা লেখা থাকবে নিম্নলিখিত ব্যাকটেরিয়াগুলোর মধ্যে কোনটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, তখন সেখানে একটা অপশান সিউডোমোনাস থাকবে। তো বইয়ে এখানে যতগুলো এক্সাম্পল আছে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার বা নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার, প্রত্যেকটা এক্সাম্পল তোমরা আলাদা আলাদা করে পড়বে, তাহলে প্রত্যেকটা এক্সাম্পলই মনে রাখতে হবে, কেননা কোনটা আসবে সেটা বলা খুব মুশকিল। সো ফাইনালি এটাই হচ্ছে নাইট্রোজেন চক্র। ম্যাটেরিয়াল আগেই তোমাদের কাছে চলে গেছে, সুতরাং সেখানে তোমরা দেখতেই পাবে নাইট্রোজেন চক্রে আলাদা আলাদা করে এই ডেফিনিশনগুলো আমি সেখানে লিখিয়েই দিয়েছি। অ্যামোনিফিকেশন কি, নাইট্রিফিকেশন কি, ডিনাইট্রিফিকেশন কি, এগুলো সব আলাদা আলাদা করে লেখানো আছে। এখানে শুধু আমি ওভারঅল পুরো নাইট্রোজেন চক্রটা একসঙ্গে এক্সপ্লেন করলাম।